অবসান হলো ১৬ বছরের দানবীয় শাসনকাল, লেখা হলো নতুন ইতিহাস। ইতোমধ্যেই নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে মূল চ্যালেঞ্জ ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে গড়ে তোলা এবং রাষ্ট্র সংস্কার। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের পরও আমরা এখনো দেখছি যে ছাত্রদের আন্দোলন থেমে নেই। এবার গণহত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে তারা। মোটা দাগে এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি গণহত্যার বিচার প্রক্রিয়া। আর এই আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন পরিচিত হই। আছেন এ বি আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এ বি আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখলাম যে দানবীয় শাসনকালের অবসান হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, কিন্তু সেই বাংলাদেশে স্থিতিশীলতা থেকে কতটা দূরে আমরা? ধন্যবাদ আপনাকে। আপনি বললেন দানবীয় সরকারের বিদায় হয়েছে, পতন। সুতরাং এই দানবীয় সরকার যে রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে, এটা কিন্তু বিনির্মাণ করতে একটু সময় লাগবে। ধরেন রাষ্ট্রের প্রধান অর্গানগুলি, যে 4টা অর্গান বলা হয়, সংসদ একদলীয়, বিচার বিভাগ একপক্ষীয়, প্রশাসন একপক্ষীয়, এই যে আপনার সব একপক্ষীয় করে গেছে, এটাকে পরিবর্তন কিন্তু রাতারাতি করা সম্ভব না। যেমন উদাহরণস্বরূপ বলি, একটা প্রশাসনে কমপক্ষে একজন ডেপুটি সেক্রেটারি না হলে কিন্তু সে ফাইল কিন্তু রিলিজ করতে পারবে না। একজন ডেপুটি সেক্রেটারি হইতে অন্তত 10 থেকে 12 বছর সময় লাগে। এই সরকার 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিল। তাদের পুরা সেটআপটা ব্লাড টেস্ট করে করে এটা তৈরি করেছে। পুলিশের ধরেন আপনার ইন্সপেক্টরের নিচে তারা অর্ডার ক্যারি আউট করে, কিন্তু তার উপরেরগুলো এরা যারা আছে বিসিএস ক্যাডার থেকে শুরু করে। রাষ্ট্রীয় বাহিনী যখন সরকারি বাহিনীতে পরিণত হয়, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে সেটিও দেখেছি। না, দেখেন, এক অফিসার হোম মিনিস্টার এবং আইজিপিকে মোবাইলে দেখাচ্ছে ভিডিও, বলছে যে স্যার এটা কি করব, একটা ফেলাইলে আর একটা ইনজুর্ড হলে সরে না, অন্যরা সরে না। অর্থাৎ বাচ্চাদের গুলি করে, যে গুলি খায় সে মরে, কিন্তু পাশ থেকে কেউ সরে না, এবং ওই দুজন নির্বিকার, এবং তারাই তো হুকুম দিছে। এবং আপনারা টেলিভিশনে আসছেন যে এই যে যেটা বললেন যে রাষ্ট্রে গণতন্ত্রে মানেই হচ্ছে বহু মত, এবং মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকে এবং মাল্টি ওপিনিয়ন থাকে। এখানে টকশো আসলেই এক কথা বলতো, বঙ্গবন্ধুর কন্যা উনি সব করে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো সবসময় বলতো এরকম 3-4 জন ছিল। তো সাক্ষী তো আর লাগে না, এক ব্যক্তি দেশ চালাতো। অর্থাৎ এর অর্থই হচ্ছে দেশে গণতন্ত্র ছিল না। এখন এই গণতন্ত্রের পতন ঘটেছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, আগে কোঠা, পরে হলো বৈষম্য। দেশে বৈষম্য প্রকট। তারা মূল কথা যেটা বলছে সেটা হলো একটা মানবিক দেশ, সুশাসন, আইনের শাসনের দেশ চায়। এটা গড়তে একটু সময় লাগবে, এবং এখানে প্রধান অন্তরায় হচ্ছে বাধা, এবং এই যে সৃষ্ট যে জঞ্জাল সমাজে তৈরি করে দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় অর্গানগুলো ধ্বংস করে দিয়ে গেছে এইটা। তবে একটা নিশ্চিত বলা যায় যে এটা ব্যবস্থা সম্ভব, কারণ হচ্ছে পৃথিবীতে যত স্বৈরাচারের পতন ঘটেছে, কেউ কিন্তু পুনরায় সরকারে আর ফিরতে পারে নাই। যেমন ধরেন আপনি যদি বলেন, আমার কাছে আছে ফিলিপাইনের মার্কোস, আপনার পাকিস্তানের পারভেজ মোশাররফ, এরা কিন্তু বিতাড়িত হয়েছে, বিদেশে অনেক জায়গায় ঘুরে ঘুরেও শেষ পর্যন্ত মারা গেছে। বাংলাদেশে এর সাথে ধরেন আমাদের দেশে আছে তার বলিভিয়া, চীন, শ্রীলঙ্কা, তিউনিসিয়া, আফগানিস্তান, এবং সর্বশেষ বাংলাদেশ থেকে কিন্তু বলা হচ্ছে, আওয়াজ দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী বলছে যে আমি পদত্যাগ করেছি, কারণ আমি রক্তের মিছিল আর বাড়াইতে চাইনি। আর তার ছেলে সজীবদের জয় বলেছে যে ভারত যদি 90 দিনের ভিতরে নির্বাচন করার ব্যবস্থা করে দেয়, সে আশা করেছে, তাহলে তারা দেশে ফিরবে। তো এই জন্যই আমি বলছি যে তাদের আর আসা সম্ভব হবে না, এবং বিদেশে চলে গেছে। এখন আবার সুবিধা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা আমাদের দেশে আইন করার সময় যে সরকারিভাবে বোধহয় চিরস্থায়ী,
আইন করে রেখে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, এটা একটা ব্ল্যাঙ্কেট আইন। এই আইনের মধ্যে আছে যিনি মারবেন, যিনি তাকে অর্ডার দিবেন, যিনি তাকে মদত দিবেন, যিনি তার সমর্থন করবেন, সবাই একই আইনে বিচার, অর্থাৎ সবার মৃত্যুদণ্ড। সুতরাং ওনারাই তো আইন করে দিছে, ওনাদের আইনেই সব 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 পড়তে হবে। সুতরাং যারা নেতৃত্ব দিবে, ধরেন বিদেশে আছেন, প্রথম দিকে সজীব জয় বলেছিল আমাদের পরিবারের আর দায় নাই, বলছিল না, বলছে রাজনীতিতে ফিরবো না, হ্যাঁ আর রাজনীতিতে ফিরবো না, এখন আবার ফেরার আকাঙ্ক্ষা। তো এই জন্য বলছি যে ভারতে থেকে অন্য দেশের থেকে যে এই যে পলিটিক্স, ভারতের যদি সাহায্য, তাহলে ভারতের যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, এতে তো সম্পর্কের অবনতি ঘটবে। কারণ আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো কেউ আশ্রয় দিচ্ছে না, প্রথমে যাওয়ার সাথে সাথে তো চেষ্টা করছে বিভিন্ন জায়গায় যাইতে, নিচ্ছে না কেউ। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে তাদের দেশে নিরাপত্তা, কোনো স্বৈরাচারকে কেউ সহজে আশ্রয় দিতে চায় না। আপনি যেটা বলছিলাম, এই যে প্রথমে যে ফিলিপাইনের মার্কোসকে সেই যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে তাকে রাখছিল, মানে মেন আমেরিকায় রাখে নাই, স্বৈরাচারদের এরকম। তবু এনাকে তো দিল্লিতে তাও আবার একটা ঘাঁটিতে রেখেছে আলাদা, কিন্তু পাবলিক ইয়ার মধ্যে। কারণ এই যে দেখেন না, পশ্চিমবঙ্গে এইটা দেখে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের তিন দিকে ঘেরা ভারত, এখানে যা ঘটবে ওখানেও থাকবে। কিন্তু সবচাইতে দুঃখ আমি বলবো মোদিকে চিন্তা করতে, যে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেটাও কিন্তু শেষ। এখন নতুন সরকার আছে, তার সাথে যদিও এখানকার অ্যাম্বাসেডর বলেছে, কিন্তু উনি কিন্তু খোঁজা মেরেই যাচ্ছে। তিনি বলছেন 1,30,00,000 হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে তিনি চিন্তিত। বাংলাদেশে তো এমনটি ঘটে নাই। বাংলাদেশে এখনো হিন্দু সম্প্রদায় 6%। আপনি লোক মেরে ফেলছে, প্রায় 500 জন ছাত্র জনতা মেরে ফেলছে, এখানে 6% হিন্দু মরেছে যদি অনুপাত করেন। আর যেসব কিছু আগুন লাগানো ঘর বাড়ি দেখাচ্ছে, সেটা রাজনৈতিক কারণ। আর কিছু অন্য বাড়ি পুড়ছে, বলানো হয়েছে এটা হিন্দুর বাড়ি। তাহলে আমরা যে ভারতীয় মিডিয়ায় যে সংবাদগুলো দেখছি, সেগুলো কি অনেকটা উদ্দেশ্য প্রণোদিত? অবশ্যই উদ্দেশ্য। এটা তো বিবিসিতে এসছে, বিবিসিতে বলছে। এবং আমাদের দেশের যমুনা টিভিতে প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা কিভাবে ঘটছে, সব তার মালিককে এবং কে আগুন দিয়েছে সব দেখাইছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। সেই সঙ্গে এই গণ অভ্যুত্থান রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিচ্ছে, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। পরবর্তী অংশে ফিরছি। জনাব ইলিয়াস খান বলছিল জনাব এম এ আজিজ যে আমাদের তিন দিকে আসলে ভারত দ্বারা বেষ্টিত, সেই জায়গা থেকে বর্তমান সাম্প্রতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে আরেকটু যুক্ত করতে চাই। সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় আসলে কোন বিবেচনায় ভারতের কাছে 3 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচনের দাবি রাখতে পারে? এটা স্পষ্ট। এই যে 15 বছর 6 মাস দুর্বিনীত শাসন চলেছে, সেটি কাদের সহযোগিতা চলেছে আমরা কিন্তু জানি, এবং কোনো কূটনৈতিক ভাষাও ব্যবহার করেনি। এই যে ডামি নির্বাচন হলো, সরাসরি বলেছে, চীন সরাসরি বলেছে, ভারত বলেছে, রাশিয়া বলেছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে আছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে ভারতের গণতান্ত্রিক প্র্যাকটিস আছে, বাট তারা কিন্তু জনগণ টু জনগণ কোনো সম্পর্ক ছিল না, একটি দলের সাথে তারা সম্পর্ক মেনটেন করেছে। এটি একটি পরিণত, এটি একটি স্মার্ট দেশের কাছে আমরা প্রত্যাশা করি। নানা বিতর্ক রয়েছে, তারপর কিন্তু ভারতের নির্বাচন নিয়ে বা এগুলো নিয়ে কিন্তু বিতর্ক কম। কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তারা এটি করেছে। একটি দল প্রথম হয়েছে, আমরা সবাই জানি এগুলো পুরনো ইতিহাস, তারপর বলি এই যে 154 জন বিনা ভোটে হয়েছে, মনে আছে আমাদের 14 সালে। তারপরে যে দিনের ভোট রাতে হলো, তারপরে এবার কি হলো, ডামি ভোট হলো, 4 জন 5 জন প্রার্থী যায়, সবই একই দলের, আপনার কিন্তু পছন্দ করার সুযোগ নেই। এবং এতগুলো দল বাংলাদেশে এখন মাত্র 5টি দল সংসদে ছিল যে সরকারের পতন হয়েছে। সুতরাং আমি এই সুযোগে বলে রাখি যে আমরা ভারতের কাছে প্রত্যাশা করি যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভারতীয় জনগণ এবং বাংলাদেশের জনগণ এই সম্পর্ক থাকুক, শুধু একটি দলের সাথে যেন তারা সম্পর্ক মেনটেন না করে। এই যে আজিজ ভাই যথাযথই বলেছেন, সাম্প্রদায়িক হামলা হলে আমরা নিশ্চয়ই নিন্দা জানাই কোথাও, কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ বলে আমি সবসময় মনে করি। যে এটা বলতে বাধা নেই যে বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী, এদের অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ করেন, এবং গত 15 বছরে
হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয়েছে। এখন সেই কারণে যে অত্যাচার নির্যাতন করেছে, এবার তো কেউ পার পায় না আসলে অত্যাচার নির্যাতন যারা করেছে তাদের হয়তো অনেক জায়গায় আক্রমণের শিকার হয়েছে। কিন্তু এখন আজকে বোধহয় মোদি সাহেব একটি কথা বলেছেন এই সাম্প্রদায়িক সম্প্রীতির সাম্প্রদায়িক 130 কোটি লোক নিয়ে সে চিন্তিত। সংখ্যালঘু নির্যাতনের তথ্যগুলো তারা যে বিস্তারিত তুলে ধরছে আসলে সোর্স কোথায়? সোর্স তারাই বাংলাদেশের পত্রিকা থেকে নেয় বা অন্যভাবে নেয়, বাট বিবিসি কিন্তু এবং পরে যমুনাটি বিবিসি রিপোর্ট আমি যমুনাটা দেখিনি, বিবিসি একদম ধরে বলেছে যেগুলো অনেকগুলো অপপ্রচার, ভারতের মিডিয়ায় যেটি বেশিরভাগই গুজব, বেশিরভাগই গুজব এবং এইগুলো অপপ্রচার। সুতরাং এসব করে লাভ নাই। আমরা যে একটি ছোট্ট দেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত মানুষের আমরা মিলেমিশে থাকবো, এইসব বলে এই যে দুর্নীত শাসনকে জায়েজ করার কোনো সুযোগ নেই যে এই স্বৈরাচার ক্ষমতায় থাকলে হিন্দুরা ভালো থাকবে, সেটি ভাবার কিন্তু কোনো কারণ নেই এবং সেটি প্রমাণিত হয়েছে। তো আপনি কি বলছিলেন আমরা চাই, আজকে আপনাদের শিরোনামটি চমৎকার হয়েছে, কারণ এখন কিন্তু এই বিষয়টা একটু আড়ালে পড়ে যাচ্ছে। এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটলো এবং আমি আপনাকে বলি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই ভূখণ্ডে এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ছাড়া এত স্বল্প সময় এত মানুষ এই ভূখণ্ডে কোনোদিন মারা যায়নি। আমরা এরশাদকে বলে স্বৈরাচার, এই সরকার তো এরশাদের চেয়ে 5000 গুণ বড় স্বৈরাচার। কতগুলো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই আয়নাঘর হয়েছে, মানুষ গুম করেছে, 50 লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা। এটি ভাবা যায় মানুষ বাসা বাড়িতে থাকতে পারেনি, তারা চরে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে খাবার নাই পানি নাই, কিচ্ছু যা করতে পারে না, এত দুর্ভোগে মানুষকে ফেলেছিল। এর সঙ্গে আরও একটি বলে রাখি যে এবার ইতিমধ্যে কিন্তু গণহত্যার মামলায় তদন্ত শুরু হয়েছে। আমি শেষ করে এবার দেখবেন যে অভিযোগ করেছে যে পুলিশের উপর অভিযোগকে সত্য অনেক থানা পুড়িয়ে দিচ্ছে। এটি মানুষের কত বড় ক্ষোভ। ধরুন মামলায় 100 জনের নাম দিল, অজ্ঞাত 5000। সেই মানুষগুলোকে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এমনকি তারা ঘরে ফিরতে পারেনি, সন্তানের মুখ দেখতে পারেনি, মায়ের মুখ দেখতে পারেনি, স্ত্রীর মুখ দেখতে পারেনি। তারপরে মাসে মাসে নিজেকে বেঁচে থাকার জন্য মাসে মাসে চাঁদা দিতে হয়েছে পুলিশকে, থানায়। এই অবস্থার জন্য মানুষের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং এই যে সরকারটি বিদায় নিয়েছে তাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তারা ভেবেছিল আমরা এইভাবে দেশ চালিয়ে যাব, কিন্তু ইতিহাসের শেষ শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি। পৃথিবীর এই ভূখণ্ডে কেন সারা পৃথিবীতে কোনো স্বৈরাচার কিন্তু টিকতে পারেনি, এটি কিন্তু প্রমাণিত হয়েছে। এরশাদ কত শক্তিমত্তার সাথে দেশ চালিয়েছেন, টিকতে। আইয়ুব খানে কিন্তু উন্নয়ন দশক ছিল বোধহয় যখন পতন ঘটে। এই সরকার কিন্তু উন্নয়নের মূলা ঝুলিয়ে 1 টাকার প্রজেক্ট 100 টাকা করে ভেবেছিল এগুলো দিয়েই বোধহয় আমরা, তিনি অনেক দেশে গিয়েছেন। এই যে একটি রেলওয়ে, ওটাই আমাদের জন্য খুব ভালো প্রজেক্ট। জনাব ইলিয়াস খান, আপনি বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। সেই জায়গা থেকে আমরা দেখি যে কোনো ক্ষমতার পালা বদলে বা পট পরিবর্তনে চাঁদাবাজরা পরিবর্তিত হয়, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। সেটি কেন? আমি প্রশ্নটি আপনার কাছে থাকছে, বিরতির পরে আসবো। দর্শক দেশ এই প্রজেক্টটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আবারও ফিরছে আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে এই গণঅভ্যুত্থান রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিচ্ছে, সে সঙ্গে আরও একটি প্রশ্ন যুক্ত করি যে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যাশা কি? দেখেন, আম গাছে কাঁঠাল আশা করা খুব কঠিন, তবে সবটাই কিন্তু সমঝোতার মাধ্যমে করা উচিত। যেটা আমরা আশা করতেছি, এই মানবিক বাংলাদেশ, সুশাসন, আইনের শাসন, এটা কখন হতে পারে যদি পার্টিগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকে। সেটা কিন্তু বাংলাদেশে নাই। আপনি বলছেন আমি সমকালে লিখেছি, আমি অনেকের বিরাগভাজন হয়েছি। যে রাজনৈতিক দলে গণতন্ত্র নাই তারা কিন্তু সবসময় আমাদেরকে গণতন্ত্র উপহার দিচ্ছে। সুতরাং এই যে আইন উপদেষ্টা বলছে না যে রাজনৈতিক দলের একটা কি আইন না বিধি করবে আর কি, উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আমাদের দেশের সংবিধানকে এমনভাবে সাজানো হয়েছে, এই সংবিধান অনুযায়ী যদি পার্লামেন্টে মেজরিটি সিট যে দল পায়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি স্বৈরাচার হতে বাধ্য। কারণ হচ্ছে দেখেন তিনি পার্টি প্রধান,
তিনি সংসদীয় দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী বলেই তার নির্দেশ বা পরামর্শের বাইরে প্রেসিডেন্ট সহ কেউ কিছু করার ক্ষমতা নেই। সুতরাং তিনি তো একক ক্ষমতার অধিকারী, অর্থাৎ স্বৈরাচারের আমাদের সংবিধান স্বৈরাচার বানায় প্রধানমন্ত্রীকে, পার্টিকে। এই জন্য প্রথম কথা হচ্ছে সংবিধানকে আপনার সংস্কার করতে হবে। রাষ্ট্র কাঠামো যেমন সংস্কার, সংবিধানও সংস্কার করা দরকার। পার্টি ব্যালেন্স করতে হবে, যেমন ক্যাবিনেটকে দিতে হবে, ক্যাবিনেট, প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার, প্রেসিডেন্ট, এই চারটে জায়গায়, এবং অপোজিশন পার্টি, সংসদে অপোজিশন থাকবে, এটার একটা ব্যালেন্স অবশ্যই দরকার। এবং আইন করে পার্টিতে গণতান্ত্রিক চর্চা কি কি হলে গণতান্ত্রিক চর্চা হতে পারে এটা এনশোর করা পার্টির ভিতরে। প্রত্যেকটা পার্টি জবাবদিহিতা কে নিশ্চিত করবে সেটা এখন আলোচনা করতে হবে, মানতে হবে, তাদেরকে মানতে হবে। না মানলে এইভাবেই হবে, যিনি ক্ষমতায় আসবেন কিছুদিন পরে তিনি স্বৈরাচার হবেন, তিনি আবার এইভাবে পতন ঘটবে, আর একটা একটা করে বিদেশ চলে যাবে, ফিরবে তো না। স্বৈরাচারের পতন আমি তো বললাম, একটা স্বৈরাচার ক্ষমতায় আবার ব্যাক করে নাই। এবং অনেকেই বলে বোধহয় আওয়ামী লীগ ক্ষমতায় বড় সংগঠন, প্রশ্নই আসে না। ইতিহাস তা বলে না, ইতিহাস বলে না। আপনি বলেন প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য বাইরে গেছে, যদি তাকে দেশে ফিরে ভারতে রাখছে, ভারত তো সম্পর্ক খারাপ হবে। যখন এই যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস মামলা হয়ে গেছে, তো তাকে তো আমরা অনুপ চেটিয়াকে দিয়ে দিছি না, কারণ আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। তখন প্রধানমন্ত্রীকে চাইলে ফেরত দিতে হবে, না দিলেই তো টানাপোড়েন শুরু হলো। তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে বিচার, বাইরে আছে, আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে হবে ভারত। ভারত কয় জায়গা এই ফসাদ তৈরি করতেছে কেন? ভারত যে আশ্রয় দিয়ে রাখছে, হয় বাংলাদেশে নাও দিতে পারে, বড় দেশ ছোট দেশের কথা নাও শুনতে পারে, আন্তর্জাতিক আদালতে কিন্তু তাকে সোপর্দ করতেই হবে। এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা রেডি হচ্ছে। বাইরে আমাদের প্রবাসী তো প্রায় 1.5 কোটি প্রবাসী আছে, তারা কিন্তু রেডি করতেছে। এছাড়া বাংলাদেশ সরকারও করবে, যদি তাকে না আনা যায় ফেরত, আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বললেন যে বার্তাটা এইটাই, যে আমাদের দেশে আরেকটা হচ্ছে যে এই দেশের আপনার 40% পরিসংখ্যান ব্যুরোর হিসাব, 40% তরুণ যুবক আর 68% কর্মক্ষম। আমাদের দেশে কিন্তু এই আপনি দেখেন এখন যেটা এই আন্দোলনে ধরেন এই 40-এর কমপক্ষে 35% ছেলেরা মাঠে নেমছে, এবং মৃত্যু হওয়ার পরে তার বাপ মা নামছে, তার আত্মীয় স্বজন নামছে। আপনি দেখেন তারা আন্দোলনে গেছে, কেউ পানি দিছে, কেউ বিস্কিট দিছে। তো স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতো। এইবার এই প্রথম আমি দ্বিতীয় যুদ্ধ দেখলাম, সবার সহানুভূতি এই ছাত্রদের প্রতি, এবং নির্বিচারে গুলি চালাইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুলি চালায় যে কত লোক, এটার কিন্তু এখনো হিসাব পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে যারা আয়না ঘর বানায়, 8 থেকে 10 বছর একটা বন্ধ প্রকোষ্ঠে আটকায় রাখে, স্বাধীন বাংলাদেশে এমন আয়না ঘর থাকতে পারে সেটি কি আসলে কল্পনা করা যায়? এইটাই বলছি। সুতরাং তিনি স্বৈরাচার উপাধি দিলে খুব খারাপই হবে। তিনি বোনাফাইড কিলার, তার বিচার একদম পরিষ্কার, তাকে মার্শাল্লাহ কোর্টের ন্যায় তাদের বিচার করা উচিত। এই আয়নাঘরটা আমার কাছে কিন্তু সবচেয়ে বড় হয়েছে। যারা আয়নাঘর বানাতে পারে তারা কোনো মানুষ না, মানুষরূপী পশু, এছাড়া এরা হইতে পারে না। আয়নাঘরে আপনি দেখেন, বলছে না ওই যে কোন পত্রিকা বিদেশি বলছে আয়নাঘরের জন্ম আসলে যারা আয়নাঘরে মনে করছে এটা আমার বিরুদ্ধে কিছু শক্তি। বিশেষ করে দেখা গেছে একটা জরিপে আয়নাঘরের যাদেরকে করা হয়েছে, যারা অপোজিশনে মানে সাপোর্টার অর্থাৎ জনশক্তি যোগান দিত, এই লোকগুলোকে বেশি করে ধরে ধরে আয়নাঘরে ঢোকানো হয়েছে। হ্যাঁ, বা যেমন গোলাম আজমের ছেলেকে আয়নাঘরে ঢোকানো হয়েছে, এবং দিনের পর দিন তাদের পরিবারের সদস্যরা জানতেও পারতো না যে তারা কোথায় আছে। কি করুন কাহিনী, 10টা বছর তার ওয়াইফ অপেক্ষা করছে। হ্যাঁ, অপেক্ষা করার পরে সে হয়তো সেই তার ওয়াইফ মনে করছে সে মারা গেছে, সে আর 10 বছর আর ফিরবে না। এখন ফিরে যায়, দেখেছে তার 2 সন্তান। 10 বছর পরে তার স্ত্রী ফেরত পায় নাই। আমার ছেলে BMA তে ছিল, লং করছে ট্রেনিংয়ে, ওখানে একটা মিউজিয়াম আছে,
সেখানে একটা কালচার বানানো আছে, বসে আছে, বানানো। তা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম এইটা কার, এই যে এইটা কার, তখন বলল না কেউ তো এটা বলে না, বলাও যায় না। তবে আমাদের ভিতরে ধারণা যে এই ক্যাডেট বিএমএতে যে রেজাল্ট করেছে, ছোট বানান না, তার সাথে রেজাল্ট করেছে, এই রেজাল্ট কেউ তাকে সুপারসিড করতে পারে নাই, এবং তিনি নাকি প্রফেসর গোলাম আজমের ছেলে। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব এই জন্যই বলছি যে আমাদের দেশে এরকম মুক্তিযুদ্ধের সময় যে আকাঙ্ক্ষাটা ছিল গণতন্ত্র, এই দেশে গণতন্ত্র নাই, এর চাইতে দুঃখ হয় না। লুটপাট। ইলিয়াস খান, যে আলোচনা আমরা ছিলাম যে আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি তৈরি হয়েছে, আসলে সেই সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, আদতে কোনো পরিবর্তন কি আমরা দেখতে পাবো? যেমন চাঁদাবাজরা পরিবর্তিত হলো, চাঁদাবাজি বন্ধ হলো। আমি একটু আগে দেখে আসলাম, আমি নাম ধরেই বলি, একটু পত্রিকা হেডলাইন দেখে আসলাম যে ছাত্রদল ছাত্রলীগের এক নেতার বাড়ি দখল করেছিল, বিএনপি গিয়ে ছাত্রদল নেতাকে উচ্ছেদ করেছে, এবং বিএনপি কিন্তু 67 জন নেতাকে, জানি না আজকে আরো ফিগার যোগ হয়েছে, সাংগঠনিক সম্পাদক একটা এক্সপেল করে দিয়েছে, এরকম বহু লোককে এক্সপেল করেছে। এবার কিন্তু এই আন্দোলনে একটা বিশেষ চাঁদাবাজদের ধরা যায় না, ওরা কালার বদলায় না, ধরা পড়লে এই আন্দোলনের একটা বিশেষ দিক আছে। আমরা যে এই আন্দোলন করেছে, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, তারা কিন্তু বলেছে যে সবার দিকে নজর রাখা হবে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানসিকতার পরিবর্তন না হলে কি চাঁদাবাজির মূলোৎপাটন সম্ভব? কারণ কতগুলো ঘটনার সামনে আসবে। মানসিকতার পরিবর্তন ভয়ের কারণেই হবে অন্তত এই দেশে। যেমন ধরুন বাইরে আমরা যা গেলে কোনো মার্কেটে শপিং করতে গেলে কোনো মাল চুরি করি না, জিনিস চুরি করি না, কারণ আমি চুরি করে বের হতে পারবো না, আমি জানি আর চুয়ে আসছে সেখানে ধরবে। সুতরাং বাংলাদেশে সেরকম ব্যবস্থা হতে হবে। এই যে এখন আমাদের ছাত্র বন্ধুরা আছেন, এই যে কদিন আপনি চিন্তা করে দেখুন, স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক কন্ট্রোল করেছে তারা, কারণ কোনো পুলিশ ছিল না। এটি কিন্তু অত্যন্ত, আমি কালকে বিস্মিত হয়ে গেছি, আমার বাসার সামনে ছোট্ট একটা গলি দেখি 2-3টা মেয়ে ঝাড়ু দিচ্ছে, ছেলে ঝাড়ু দিচ্ছে, মানে পরিষ্কার করছে রাস্তাঘাট। এদেশের তো সংস্কৃতি এরকম যে ইউনিভার্সিটির গ্রাজুয়েট লোকটিও বাচ্চাকে বলে তুমি ময়লা গাড়ির ভিতরে ফেলছো কেন, বাইরে ফেলে দাও, চিপস খেয়ে। এই আমাদের এই কালচার। সুতরাং এর থেকে মানুষের এই আন্দোলন থেকে অনেক শিক্ষা আছে, এবং অনেক মানবিক দিকও আছে, যে আজকে অনেকগুলো আইটেমের কথা বলি। এছাড়া এই যে টিয়ার গ্যাসগুলো মেরেছে, সেই টিয়ার গ্যাস থেকে যাতে বাঁচতে পারে, পেস্ট আমি জানতাম না, পেস্ট মাখলে নাকি জ্বলনী পরিণতি কমে। তার পত্রিকা ফেলেছে, বস্তায় বস্তায় পত্রিকা ফেলেছে, কারণ পুরোনো কাপড় ফেলেছে আগুন ধরালে। এবং এরকম সর্বব্যাপী আন্দোলন আমার মনে এই ভূখণ্ডে আর হয় নাই। এটা অত্যন্ত পজিটিভ দিক, এবং আমরা আশা করতে চাই এবার আন্দোলন আমাদের একটা শিক্ষা দিয়েছে। আমরা যেমন বিশ্ববিদ্যালয় পলিটিক্স, ছাত্র রাজনীতি পলিটিক্স, তিনিও একটা পাবলিক ছাত্র, আমিও ছাত্র, আমাদের সময় পর্যন্ত এই যে বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছে এরকম কিন্তু ছিল না। বিভিন্ন সংগঠন সহাবস্থান করতো, হয়তো একদল শক্তিশালী ছিল, একদলের শক্তি কম ছিল, কিন্তু এই গত 15 বছর কিন্তু একদম বিশ্ববিদ্যালয়গুলো একচেটিয়া দখলে ছিল, কেউ সেখানে ঢুকতে পারেনি। মুক্তবুদ্ধির চর্চার জায়গা যেটি, যে কেউ কথা বলতো সে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এই যে কি বলে যে টাকা চুরি, কত কিছু হয়েছে এর বিরুদ্ধে। এই যে আজকে আপনি বোধহয় একটু বললেন যে ওয়াসার এমডি পদত্যাগ, তিনি বলেছেন ওয়াসার পানির মধ্যে এত সুন্দর পানি, বিশুদ্ধ পানি কিন্তু পানি পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে একজন লোকও এই সরাসরি ওয়াসার পানি খায় না। খায় যে লোকটি গরিব, পানি কিনতে পারে না, তিনিও কিন্তু জাল দিয়ে খান, আর অন্যরা যাদের সামর্থ্য আছে কিনে খান। কিন্তু 15 বছর 15 আর একটু কম বোধ হয়, তিনি যে ক্ষমতায় এসছেন আজ, এই যে পাপন সাহেব, আমি জানি না পদত্যাগ করেছেন কিনা, তিনি কিন্তু আছেনই দীর্ঘদিন ধরে। এই যে সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের ফুটবলের এখন বোধ 200 দেশের মধ্যে 199 বা 100, আমি জানি 90 কোঠায় আছে, কয়েকদিন আগে দেখেছি, কোনো পরিবর্তন নাই। সুতরাং এসবের এখন পরিবর্তন হবে বলে রাষ্ট্র সংস্কার আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সে প্রশ্নেও আসলে করতে চাই আপনাকে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সুন্দর এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস খান, যে আলোচনায় আমরা ছিলাম যে বর্তমান বাস্তবতায় রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার কি হওয়া জরুরি?
বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের অন্তত উদ্যোগ নিতে হবে, রেলগাড়িটার রেল লাইনে উঠতে হবে। পরবর্তী যে আমি একটা কথা বারবারই বলি সব জায়গায়, যে গণতান্ত্রিক সরকারের কাছে যত দ্রুততম ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ এবার যে স্বৈরাচারের পতন হয়েছে, নির্বাচনে কিন্তু একটা ক্ষোভ, কারণ কোথাও কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না। এই যে প্রায় 4.5 কোটি তরুণ, যাদের বয়স ধরুন 17, 18 থেকে 25 বা 26, 27, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না। শুধু পার্লামেন্টে নয়, স্থানীয় সরকার নির্বাচন যেগুলো আছে সেখানেও কিন্তু তারা ভোট দিতে পারে না। এটিও কিন্তু একটা ক্ষোভ ছিল। এটি একটা রাষ্ট্র হতে পারে না, আমি বলছি গণতন্ত্র, কিন্তু কেউ ভোট দিতে পারে না। ট্রেড বডিতে নির্বাচন নেয়, প্রফেশনাল বডিতে নির্বাচন নেয়, বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয়। এর বিরুদ্ধে কিন্তু ক্ষোভ ছিল। তো আমি যে কথাটা বলি, রাষ্ট্র সংস্কার করতে হবে। দীর্ঘদিনের সব প্রতিষ্ঠান তো এখন একজন বিসিএস ক্যাডার দেখলে আমার কিন্তু সন্দেহ জাগে, আবেদ আলী ক্যাডার না আসলে ক্যাডার, এই সন্দেহ কিন্তু জাগবে। যে নিশ্চয়ই আমরা মনে আছে অনেক সব বিষয় কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। যেমন এই আবেদ আলী সাহেব, তিনি যে প্রশ্নপত্র ফাঁস করেছেন, তিনি তো এর সাথে তো অনেক লোক জড়িত, আর কাউকে কিন্তু ধরেনি। তারপর যে পদত্যাগী প্রধানমন্ত্রী বলেছেন তার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে, কারো না কারো ব্লেসিং ছিল, সেই লোকগুলো কারা? তারপর ধরুন দুর্বিনীত শাসন প্রলম্বিত করতে সাহায্য করেছে বেনজির সাহেব, তিনি যে সম্পদ গড়েছেন এটি তো একদিনে গড়েননি, তিনি যে স্থাপনা করেছেন সেটি করতে 12-13 বছর লাগে মিনিমাম। কিভাবে করলেন? তার দুর্নীতি ধরা হলো না, করে হাজার হাজার দুর্নীতি, কে কাউকে কিন্তু ধরছে না। আমরা কিন্তু 1-2 জন দেখছি, এবং সেটি কখন দেখছি? যখন মিডিয়ায় আসে। এর আগে কিন্তু কারো দুর্নীতি কোথাও ধরা পড়ে না। যেমন বেনজির সাহেব, তার খবর মিডিয়ায় আসার পরে কিন্তু দেখলাম যে দুদক সক্রিয় হয়েছে, এবং ছাগলকাণ্ডে মতিউ। এবং আরেকটি শেষ উদাহরণ দিই আমি, যে এই স্টুডিওতে বহুবার দিয়েছি, যে বেসিক ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ বাচ্চু, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ব্যাংকটি শেষ করে দিয়েছেন, লোন নিয়ে টাকা মেরে দিয়ে। তার বিরুদ্ধে 5 বার বলেছেন অর্থমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং জাতীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেখ। তো অর্থমন্ত্রী বললেও যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তার ক্ষমতার উৎস কোথায়? সেই উৎস খুঁজে বের করতে হবে। সেই উৎস খুঁজে বের না করতে পারলে, তারপর ধরুন এই যে আমরা উন্নয়নের এই কসমেটিক ডেভেলপমেন্টের কথা যেটি বলছে, 1 লাখ টাকা দিয়ে প্রজেক্ট করে সেটি 1 কোটি টাকা পরিণত হয়েছে, এটি কাদের সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এসব নানা বিষয় আছে। এই যে গণমাধ্যমের কথাই বলি, আপনার টেলিভিশনে কে টকশোতে যাবে কে যাবে না, এগুলো বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো নিশ্চয়ই। আপনি কতটুকু জানেন না আমি জানি না, এই কালচার তো আমাদের হওয়া উচিত না। আর ধরুন এই রাষ্ট্রে ধরুন ওয়াশিংটন পোস্ট পত্রিকা বের করার মতো এবিলিটি আছে এমন, বাট তিনি যদি আওয়ামী লীগ না করতেন, তিনি কিন্তু পত্রিকা প্রকাশের কোনোদিন অনুমতি পাবেন না। তার কিন্তু আওয়ামী লীগ হতে হবে, সবকিছু আসলে নিয়ন্ত্রণের একটা অপচেষ্টা ছিল। তারপরে ধরুন শুধু আওয়ামী লীগ করলেই আপনি মুক্তিযুদ্ধের বাইরে গেলে কিন্তু আপনি মুক্তিযুদ্ধে থাকতে পারবেন না। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই নিয়ে আপত্তিকর কথা বলেছে। তারপরে ধরুন তাদের কি বলে যে যিনি, তারা যাকে বলে যে, বা যিনি মুক্তিযুদ্ধে কি বলে যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তাদের নেতা, তার কাছ থেকে তিনি মুক্তিযুদ্ধের পরে বীরোত্তম খেতাব পেয়েছেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা না, কারণ তিনি একটি বড় দল গঠন করেছেন। মেজর জলিল, তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি নাকি প্রকৃত মুক্তিযোদ্ধা না। কাদের সিদ্দিকী যখন তাদের দল থেকে বেরিয়ে গেছেন বলেছেন তিনি নাকি মুক্তিযোদ্ধা না। আর কালকে আমি আইন উপদেষ্টা একটা স্ট্যাটাস দেখলাম, যে যারা গর্তে লুকিয়েছিল, আমি নামই বলে দিই, জাফর ইকবাল সাহেব, হুমায়ুন আহমেদ সাহেবের বইয়ে আছে, তার ভাইকে খুঁজতে গিয়ে একটি গর্তের মধ্যে পান, বাট তিনি কিন্তু তখন ইউনিভার্সিটি ছাত্র, মুক্তিযুদ্ধ কিন্তু জাননি, বাট এরা মুক্তিযুদ্ধের বড়। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইলিয়াস খান, জনাব এম এ আজিজ। একদিকে আসলে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, অন্যদিকে গণহত্যার বিচার কি হবে কিনা সেটা একটি প্রশ্ন। কোন প্রক্রিয়ায় হবে? দেখেন, বলেই দিচ্ছে আইনমন্ত্রী, উপদেষ্টা বলছে যে আমাদের দেশেই তো আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটাতে বিচার। এবং এই বিচার, এই আইনটা একটা ব্ল্যাঙ্কেট। আমি আগেই বলছি যে যিনি দোষ করেছেন তার সহযোগী, তার আপনার যিনি সাহায্য করেছেন, দেখেছেন, সবাইকে এটার অন্তর্ভুক্ত করা যায়। সুতরাং এই আইনেই বিচার হবে, এবং এই আইনেই দ্রুত বিচার হওয়া উচিত। তবে অবশ্যই যারা আপনারা, যিনি আসামি হবেন, তিনি যাতে আপনার আইনজীবী নিয়োগ করতে পারেন, তিনি যাতে রিমান্ডে নিলে, যেমন 2 জন মন্ত্রীকে রিমান্ডে নিছে, তাদের আধুনিক পদ্ধতিতে তাদের ইন্টারোগেট করা হয়,
ফিজিক্যালি ইন্টিগ্রেট করা, অর্থাৎ আন্তর্জাতিক যে নর্মসগুলি আছে এটা যাতে পালন করা হয়। তো কিন্তু এটা ঠিক যে ধরেন এটা তো এক ধরনের বিপ্লব, বিপ্লবে কিন্তু অনেক সময় পুরোপুরি আইন হবে না, স্বৈরাচারের সর্বশেষ চিহ্নটাও উৎপাটন করতে হবে। ওই যে রোমানিয়া নিকোলা চাউসেস্কু নিশ্চয়ই আমাদের মনে আছে, যেমন ক্যান্সার অপারেশন করলে আপনার কোনো রকম যদি একটা টিস্যুতে একটা জাম থাকে আবার ক্যান্সার ডেভেলপ করবে, সুতরাং ক্যান্সার রাখা যাবে না। দুর্নীতি মানে আপনার সর্বাঙ্গে ঘা এই দেশের। হ্যাঁ, আপনার অগ্রাধিকার বলে রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারটা প্রধান। জাতি মানসিকভাবে নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা লোক দেখেন মানসিকভাবে অসৎ হয়ে গেছে। স্বৈরাচারের দোষরা টিকে থাকলে আসলে এই গণ অভ্যুত্থানের সুফল আমরা পাবো কিনা? না, দোষরা টিকে থাকবে না, সময় নিতে হবে। দোষরা রাখলে তো এনারা ভুল করবে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই জন্য বলে আমাদের সংবিধানে বলা আছে অনুচ্ছেদ ৭ যে দেশের মালিক জনগণ। জনগণ একটা বিপ্লবে প্রমাণ করে দিছে জনগণ চায় স্বৈরাচারের পতন, সেটা পতন হয়েছে। এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বললেও তো সংবিধানে কিছু নাই, কিন্তু যেহেতু জনগণ এটা সমর্থন করে, মালিক দেশের জনগণ, সুতরাং এখন এই রাষ্ট্রকে ব্যবস্থাকে সংস্কার করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু গণতন্ত্র আনতে হবে এবং দুর্নীতি, অর্থ পাচার, আমি বলতে অনেক সমস্যা আছে, কিন্তু এটা ফেস করে, বিশেষ করে এখন আমি বলবো, যেটা অনেকেই বলবে না, আমি বলবো এই দেশে আর কোনো স্বৈরাচার যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এই স্বৈরাচার পলাতক স্বৈরাচার। হোসেন মোহাম্মদ এরশাদ 10 বছর জেল খাটছে, তাকেও বিদেশে নেওয়ার জন্য ছিল, কিন্তু যায় নাই, সে 10 বছর জেল খাটছে। আর ইনি আপনি দেখেন নিজের ফ্যামিলির সদস্যদেরকে পার করে দিয়ে একটা, কত আওয়ামী লীগের কত নিবেদিত প্রাণ আছে, কাউকে কিছু ইনফর্ম না করে সে বেরিয়ে গেছে, বাইকে এখন ভারত থেকে পলিটিক্স করতে চায়। হ্যাঁ, এটা তো হবে না। এখন কেন যাবে? আওয়ামী লীগের লোকও যাবে না। দেখেন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন ওই সময় আমি ছাত্রলীগ করতাম এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব গাড়ি আসতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশ দিয়ে। আমরা ওখানে ব্যারিকেড দিয়ে ঢাকা শহর বিচ্ছিন্ন করব, দেখি যে একজনও নাই, সব যা মোস্তাকের সাথে ক্যাবিনেট ফর্ম করতেছে, কেউ নাই। এবং যেসব ভাষা ব্যবহার করছে এইসব ভাষা আমি এখন উচ্চারণ আমাদের আয়োজনের একেবারে শেষ ভাগে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি দেশসুদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।